নমস্কার। কালো ডায়েরির আজকের পাতায় আপনাদের স্বাগত। ইতিহাস সাক্ষী কিছু গল্প সময়কে ছাপিয়ে যায়, কিছু অপরাধ মানুষের বিবেককে এমনভাবে বিদ্ধ করে যার ক্ষত শতবর্ষেও শোকায় না। আজ আমরা খুলব তেমনই এক রক্তমাখা ডায়েরির পাতা, এক নিখুঁত ছবির আড়ালে লুকিয়ে থাকা কদর্য সত্যের উন্মোচন। আজ আমরা এমন এক হত্যা রহস্যে ডুব দেব যা ৮০ দশকের বাংলাদেশকে শুধু কাঁপিয়ে দেয়নি, বরং সমাজের উঁচুতলার মানুষের ভেতরের কদর্য রূপকেও উন্মোচিত করেছিল। আজকের কালো ডায়েরির শিরোনাম মিজমিজির সেই রাত, এক নিখুঁত খুনের আখ্যান। এই গল্প এক নববধূর যার হাতের মেহেদির রং শোকানোর আগেই তার জীবন কেড়ে নেওয়া হয়। এই গল্প সন্দেহের, ষড়যন্ত্রের আর বিশ্বাসভঙ্গের। এক রূপকথার মতো শুরু হওয়া সম্পর্ক কিভাবে এক বিভীষিকাময় পরিণতিতে পৌঁছালো, আজ আমরা সেই অন্ধকারের গভীরে প্রবেশ করব। চলুন ফিরে যাই সেই সময়ে যখন একটি হত্যাকাণ্ড গোটা দেশকে এক ভয়াবহ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। কে খুনি? শারমিন রিমা, ৭১-এর শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের আদরের কন্যা। তার চোখে ছিল সুন্দর জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্ন সত্যি হয়েছিল ঢাকার এক অত্যন্ত প্রভাবশালী ও সম্ভ্রান্ত ডাক্তার দম্পতির একমাত্র পুত্র সুদর্শন মুনির হোসেনের সাথে বিয়ের মাধ্যমে। ১৯৮৮ সালের ১৬ই ডিসেম্বর, যখন পুরো দেশ বিজয় দিবসের আনন্দে মাতোয়ারা, তখন এই দুটি পরিবার এক হচ্ছিল এক রাজকীয় বিয়ের বন্ধনে। বাহ্যিকভাবে সবকিছু ছিল নিখুঁত, ভালোবাসা, সম্মান, প্রতিপত্তি, কোনো কিছুরই অভাব ছিল না। সবাই ভেবেছিল রিমা এক সুরক্ষিত জীবনের রাজকন্যা। কিন্তু ১৯৮৯ সালের ৯ই এপ্রিল এক শীতল সকালে সেই নিখুঁত ছবিতে রক্তের দাগ লাগে। নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের এক নির্জন রাস্তার পাশে পাওয়া যায় এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ। পরনে তখনও বিয়ের গয়না, কিন্তু সারা শরীরে নৃশংসতার চিহ্ন। পরিচয় শনাক্ত করতে সময় লাগে না। এ আর কেউ নয়, ৪ মাস আগে ধুমধাম করে বিয়ে হওয়া সেই নববধূ শারমিন রিমা। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কে বা কারা এমন নৃশংসভাবে খুন করতে পারে এক নবপরিণীতাকে? তদন্ত শুরু হয়। পুলিশ প্রথম যে সম্ভাবনার কথা ভাবে তা হলো ডাকাতি, কিন্তু খুব শীঘ্রই সেই তত্ত্ব বাতিল হয়ে যায়, কারণ রিমার শরীর থেকে একটি গয়নাও খোয়া যায়নি। তাহলে উদ্দেশ্য কী ছিল? এই খুন ব্যক্তিগত আক্রোশের, কিন্তু এমন নিষ্পাপ হাসি খুশি একটি মেয়ের প্রতি কার এত আক্রোশ থাকতে পারে? তদন্তের জাল যত এগোতে থাকে ততই বেরিয়ে আসতে থাকে এক জটিল এবং অন্ধকার সম্পর্কের ধাঁধা। রিমার মৃত্যুর খবর পেয়ে তার স্বামী মুনির হোসেনের অবস্থা তখন পাগলের মতো। সে তখন চট্টগ্রামে অবস্থান করছিল। স্ত্রীর এমন মর্মান্তিক পরিণতির খবর শুনে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এমনকি প্রাথমিক রিপোর্টে জানা যায় মুনির আত্মহত্যারও চেষ্টা করেছিল। একজন স্বামী যে বিয়ের মাত্র ৪ মাসের মাথায় তার স্ত্রীকে এমন নির্মমভাবে হারিয়েছে, তার জন্য এমন আচরণ অস্বাভাবিক ছিল না। পুরো সহানুভূতি তখন মুনিরের দিকে। সবাই ভাবছিল এই যুবকটি তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের সম্মুখীন হয়েছে। কিন্তু পুলিশ যখন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তখন থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। তদন্তে প্রথম যে চাঞ্চল্যকর তথ্যটি উঠে আসে তা হল একটি তৃতীয় ব্যক্তির অস্তিত্ব, এক রহস্যময়ী নারী, হোসনে আরা খুকু। মুনিরের পরিবারের ঘনিষ্ঠ এবং সমাজে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব। বয়সে বড়, বিবাহিতা এবং রহস্যময়ী এই নারীর সাথে রিমার সম্পর্ক মোটেও ভালো ছিল না বলে কানাঘুষা শোনা যাচ্ছিল। তদন্তে জানা যায় রিমার বিয়ের পর থেকেই খুকুর সাথে তার এক শীতল যুদ্ধ চলছিল। কেউ বলে পারিবারিক সম্পত্তি, কেউ বলে প্রভাব বিস্তারের লড়াই। পুলিশ একাধিক সূত্র থেকে জানতে পারে খুকু প্রায় রিমাকে মানসিক নির্যাতন করত। সে মুনিরের পরিবারের ওপর নিজের একছত্র আধিপত্য বজায় রাখতে চেয়েছিল, আর রিমা ছিল সেই পথে সবচেয়ে বড় বাধা। রিমার মতো একজন শিক্ষিত এবং আত্মবিশ্বাসী মেয়ে সেই পরিবারের বউ হয়ে আসায় খুকুর ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পুলিশ খুকুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। খুকু ছিলেন অসম্ভব ধূর্ত এবং ঠান্ডা মাথার একজন মহিলা। পুলিশের জেরার মুখেও তিনি ছিলেন অবিচল। তিনি রিমাকে নিয়ে সামান্য দুঃখ প্রকাশ করলেও তাদের মধ্যকার দ্বন্দ্বের কথা পুরোপুরি অস্বীকার করেন। তার ভাষ্যমতে রিমা ছিল তার মেয়ের মতো। তিনি যা করতেন সবই করতেন পরিবারের ভালোর জন্য। কিন্তু তার এই নিখুঁত অভিনয়ের আড়ালে তদন্তকারী অফিসাররা এক শীতল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন। খুকুর মোটিভ ছিল স্পষ্ট, ক্ষমতা এবং নিয়ন্ত্রণ।
রিমাকে সরাতে পারলে মুনিরের পরিবারের উপর তার পুরনো আধিপত্য আবারও ফিরে আসবে। ধীরে ধীরে এই মামলার প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন হোসনে আরা খুকু। তদন্ত যত গভীরে যেতে থাকে ততই খুকুর চরিত্রটি আরও রহস্যময় হয়ে ওঠে। জানা যায় তার স্বামী পঙ্গু এবং অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও খুকুর জীবনযাত্রায় ছিল আভিজাত্য আর ক্ষমতার দাপট। মুনিরের পরিবারের ব্যবসা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান পর্যন্ত সব কিছুতেই ছিল তার অদৃশ্য নিয়ন্ত্রণ। রিমার আগমনের পর সেই নিয়ন্ত্রণে চিড় ধরেছিল। রিমা চাইতেন তার সংসার নিজের মতো করে গুছিয়ে নিতে, যা খুকু মেনে নিতে পারছিলেন না। রিমার ঘনিষ্ঠ বান্ধবীদের কাছ থেকে পুলিশ জানতে পারে মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকেই রিমা খুব ভয়ে ভয়ে থাকতেন। তিনি নাকি তার এক বান্ধবীকে বলেছিলেন, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় দেয়ালগুলো আমার দিকে এগিয়ে আসছে। তিনি কি খুকুর আসল রূপ দেখতে পেয়েছিলেন? তিনি কি এমন কিছু জেনে ফেলেছিলেন যা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল? তদন্তে আরেকটি চাঞ্চল্যকর মোড় আসে যখন জানা যায় মুনিরের জীবনেও খুকুর প্রভাব ছিল অস্বাভাবিক রকমের বেশি। মুনির যেন ছিল খুকুর হাতের পুতুল। খুকু যা বলতো মুনির তাই করত। মুনিরের বন্ধুরা পুলিশকে জানায় বিয়ের আগেও মুনির তার নিজের সিদ্ধান্ত নিতে পারত না, সব কিছুতেই খুকুর পরামর্শ লাগত। তাহলে কি রিমার সাথে মুনিরের দাম্পত্য কলহের পেছনেও খুকুরই ইন্ধন ছিল? পুলিশের সন্দেহ ঘনীভূত হতে থাকে। তাদের তত্ত্ব অনুযায়ী খুকুই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি হয়তো কোনো ভাড়াটে খুনিকে দিয়েই কাজ করিয়েছেন, অথবা মুনিরকে ব্যবহার করেছেন তার অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। কিন্তু মুনির, সে তো তার স্ত্রীকে ভালোবাসত। সে কেন এমন একটি ভয়ঙ্কর পরিকল্পনায় অংশ নেবে? শোকে কাতর একজন স্বামী হিসেবে তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে পুলিশও প্রথম দিকে তাকে সন্দেহের বাইরে রেখেছিল। কিন্তু মুনিরের ফোনের কল লিস্ট এবং তার গতিবিধি পরীক্ষা করতে গিয়ে কিছু অসঙ্গতি ধরা পড়ে। রিমার নিখোঁজ হওয়ার দিন এবং হত্যাকাণ্ডের দিন মুনির বেশ কয়েকবার খুকুর সাথে ফোনে কথা বলেছিল। তাদের মধ্যে কি কথা হয়েছিল? মুনির প্রথমে দাবি করে সেগুলো ছিল পারিবারিক এবং ব্যবসায়িক কথাবার্তা, কিন্তু তার কথার মধ্যে দ্বিধা ছিল স্পষ্ট। এরপরই পুলিশ মুনিরের সেই চট্টগ্রাম ভ্রমণের গল্পটি নতুন করে খতিয়ে দেখতে শুরু করে। মুনির জানিয়েছিল সে আর রিমা একসাথেই কক্সবাজার গিয়েছিল, কিন্তু ফেরার পথে চট্টগ্রাম থেকে রিমা একাই ঢাকার বাসে উঠে যায় আর সে ব্যবসায়িক কাজে চট্টগ্রামেই থেকে যায়। কিন্তু এই গল্পের কোনো সাক্ষী ছিল না। কোনো বাস কাউন্টার রিমার নামে কোনো টিকিট ইস্যু করার কথা মনে করতে পারেনি। মুনিরের গল্পটা ধীরে ধীরে ফাঁপা মনে হতে শুরু করে। পুলিশ এবার মুনিরকে আরও কঠোরভাবে জেরা শুরু করে। শোকাহত স্বামীর মুখোশটা ধীরে ধীরে খসে পড়তে থাকে। তার কথার অসঙ্গতিগুলো যখন তার সামনে তুলে ধরা হয় তখন সে ঘাবড়ে যেতে শুরু করে। তার শান্ত ভদ্র চেহারার আড়ালে এক অন্য মানুষের ছায়া দেখা যেতে শুরু করে। সে বারবার বলতে থাকে সে কিছুই জানে না, খুকি সব জানে। সে নিজেকে একজন নিরুপায় শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করতে থাকে, যে কিনা এক প্রভাবশালী মহিলার ষড়যন্ত্রের জ্বালা আটকা পড়েছে। এই পর্যায়ে এসে পুলিশ প্রায় নিশ্চিত হয়ে যায় যে এই হত্যাকাণ্ডের পেছনে খুকু এবং মুনির দুজনেই জড়িত। তাদের ধারণা ছিল খুকু হল মাস্টারমাইন্ড আর মুনির তার সহযোগী। খুকুর প্ররোচনাতেই মুনির তার স্ত্রীকে খুন করতে রাজি হয়েছে। কিন্তু কেন? ক্ষমতার লোভ এবং নিয়ন্ত্রণের জন্য একজন মানুষ তার নিজের স্ত্রীকে খুন করতে পারে? এর পেছনে কি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর এবং কুৎসিত তথ্যটি বেরিয়ে আসে এরপরেই। মুনির এবং খুকুর সম্পর্কটা কেবল পারিবারিক ছিল না, তাদের মধ্যে ছিল এক নিষিদ্ধ অবৈধ শারীরিক সম্পর্ক। বয়সে অনেক বড় বিবাহিতা খুকুর সাথে মুনিরের এই অনৈতিক সম্পর্কই ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ। শারমিন রিমা এই সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন। মৃত্যুর কিছুদিন আগে রিমা ঘটনাক্রমে মুনির এবং খুকুকে এক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর থেকেই তার জীবনের ওপর হুমকি নেমে আসে। রিমা হয়তো চেয়েছিলেন
এই সম্পর্কটা সবাইকে জানিয়ে দিতে, যা মুনিরের প্রভাবশালী পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিত এবং খুকুর সামাজিক অবস্থান ধ্বংস করে দিত। তাই নিজেদের অপকর্ম ঢাকতে তারা দুজন মিলে রিমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। এই তথ্যটি পাওয়ার পর পুরো মামলার চিত্রনাট্য বদলে যায়। এখন আর শুধু ক্ষমতা বা নিয়ন্ত্রণের লড়াই নয়, এটি ছিল নিজেদের পাপ ঢাকার জন্য এক ঠান্ডা মাথার খুন। কক্সবাজার ভ্রমণের নাটকটি ছিল রিমাকে হত্যা করার জন্য সাজানো একটি ফাঁদ। উদ্দেশ্য ছিল তাকে বাড়ি থেকে দূরে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুন করা, যাতে কোনো সাক্ষী না থাকে। পুলিশের জেরার মুখে মুনির শেষ পর্যন্ত ভেঙে পড়ে। সে স্বীকার করে নেয় সব কিছু। সে জানায় খুকুর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রিমা সেই কথা জেনে ফেলার পর থেকেই খুকু তাকে চাপ দিচ্ছিল রিমাকে সরিয়ে দেওয়ার জন্য। খুকুই তাকে বুঝিয়েছিল রিমা বেঁচে থাকলে তাদের দুজনেরই সর্বনাশ হয়ে যাবে, তাদের সম্মান, প্রতিপত্তি সবকিছু শেষ হয়ে যাবে। মুনিরের স্বীকারোক্তি অনুযায়ী সেই রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে পরিকল্পিতভাবেই সে মিজমিজির নির্জন জায়গায় গাড়ি থামায়। তারপর রিমাকে গাড়ি থেকে নামিয়ে আনে। রিমা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে তার ভালোবাসার মানুষটি তার ঘাতক হতে পারে। মুনির জানায় সে একা ছিল না, খুকুও নাকি সেই সময় অন্য একটি গাড়িতে করে সেখানে উপস্থিত হয়েছিল এবং তার চোখের সামনেই এই হত্যাকাণ্ডটি ঘটে। মুনিরের ভাষ্যমতে খুকুর নির্দেশেই সে রিমার শরীরে ছুরি চালায়। অবশেষে দেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। হোসনে আরা খুকু এবং মুনির হোসেন দুজনাকেই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে শারমিন রিমাকে খুন করার অভিযোগ আনা হয়। পুরো দেশ এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায়। ভালোবাসা, বিয়ে এবং সামাজিকতার আড়ালে যে এত বড় অন্ধকার লুকিয়ে থাকতে পারে তা ছিল সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই মামলার বিচার কার্য শুরু হয়। মুনির এবং খুকু দুজনেই নিজেদের নির্দোষ দাবি করতে থাকে। মুনির আদালতে তার বয়ান বদলে ফেলে এবং দাবি করে যে পুলিশের চাপে সে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিল। খুকু প্রথম থেকেই নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছিল, কিন্তু পারিপার্শ্বিক প্রমাণ এবং মুনিরের প্রাথমিক স্বীকারোক্তি তাদের বিরুদ্ধে ছিল। 1990 সালের 21শে মে নিম্ন আদালত এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করে। মুনির হোসেন এবং হোসনে আরা খুকু দুজনকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে ভেবে পুরো দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য মোড়টি তখনও বাকি ছিল। 2 বছর পর 1992 সালের জুলাই মাসে উচ্চ আদালত এক যুগান্তকারী রায় ঘোষণা করে। সমস্ত অভিযোগ থেকে হোসনে আরা খুকুকে বেকসুর খালাস দেওয়া হয়। যে নারী এই হত্যাকাণ্ডের পেছনের মূল মস্তিষ্ক বলে বিবেচিত হচ্ছিল, সে আইনের ফাঁক গলে বেরিয়ে গেল। এই রায়ে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। ন্যায়বিচারের প্রশ্ন ওঠে, ক্ষমতার প্রভাব নিয়ে শুরু হয় কানাঘুষা। তবে মুনিরের শেষ রক্ষা হয়নি। বিভিন্ন আইনি আবেদন এবং ক্ষমার আবেদন সত্ত্বেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। 1993 সালের 27শে জুলাই এই ঘৃণ্য হত্যাকাণ্ডের 4 বছর পর মুনির হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। শেষ মুহূর্তে সে জল্লাদের কাছে একটা সিগারেট চেয়েছিল। হয়তো জীবনের শেষ মুহূর্তে সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল, অথবা হয়তো না। মুনিরের ফাঁসি হয়েছে, খুকু পার পেয়ে গেছে, কিন্তু শারমিন রিমা কি সত্যিই সুবিচার পেয়েছিল? এই প্রশ্ন আজও অমীমাংসিত। খুকু কি সত্যিই নির্দোষ ছিল, নাকি প্রভাবশালীরা তাদের ক্ষমতা দিয়ে আইনের চোখকে ফাঁকি দিতে সফল হয়েছিল? এই প্রশ্নগুলো আজও বাংলাদেশের মানুষের মনে এক গভীর ক্ষত তৈরি করে রেখেছে। শারমিন রিমার গল্পটা শুধু একটা ক্রাইম স্টোরি নয়, এটা আমাদের সমাজের এক অন্ধকার দিকের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের চেয়েও বড় হয়ে ওঠে লোভ, লালসা আর ষড়যন্ত্র। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে কত শত মুখোশ, আর সেই মুখোশগুলো যখন খসে পড়ে তখন বেরিয়ে আসে এক বিভীষিকাময় সত্য। কালো ডায়েরির আজকের পাতা এখানেই শেষ, কিন্তু এই গল্প
আমাদের মনে যে প্রশ্নগুলো রেখে গেল তার উত্তর হয়তো কোনোদিনই মিলবে না। শারমিন রিমার মতো আর কোনো মেয়েকে যেন এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। ভালো থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে কালো ডায়েরির নতুন কোনো পাতায়। শুভরাত্রি।